আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের যে ইংলিশ পেইড ব্যাচ চলছিল সেই তারই ধারাবাহিকতায় আমাদের একটু মাঝে গ্যাপ গ্যাপ চলে যাচ্ছিল। তোমাদের অনিয়মিত এইচডব্লিউ জমা দেওয়া আমাকে অনেক বেশি ভাবনায় ফেলেছিল যে তোমরা ক্লাস করতে যাচ্ছ কি যাচ্ছ না, আমি বুঝতে পারছিলাম না। তার জন্য একটু লেট হয়েছে। যাই হোক, তোমরা তো কয়েকজন এইচডব্লিউ জমা দেওয়াতে আমি খুশি হয়েছি। আমি চাইবো যে তোমরা নিয়মিত নোটগুলো আমাকে জমা দিও, তোমরা যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসটা করেছো। ঠিক আছে? তো চলো, আমাদের এই টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমাদের সম্পূর্ণ ইংলিশ সেকেন্ড পেপারে সবকিছু আমরা শেষ করে ফেলবো। তো চলো, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কানেক্টর। ওকে, আমাদের একটি ইংলিশ গ্রামার একটা টপিক হচ্ছে কানেক্টর। আমরা আজকে সেই কানেক্টর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের জন্য আমি কিছু কানেক্টর রেডি করে রাখছি। এই যে কানেক্টর গুলা, এইগুলো যদি তুমি ওয়ার্ড মিনিং খুব সুন্দরভাবে না জানো, খুব সুন্দরভাবে ওয়ার্ড মিনিং গুলো তোমার মনে না থাকে, তাহলে কিন্তু তুমি কানেক্টর ইউজ করতে পারবা না। কানেক্টর পারার জন্য তোমাকে প্রথমত এইখানে যে কানেক্টর যে বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে, কানেক্টরের আরেকটা নাম কি লিঙ্কিং ওয়ার্ডস। এই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো এখানে আমি এক পেজে লেখা আছে, দেখো। এইগুলা সব যদি তুমি সুন্দরভাবে অর্থ না জানো, তাহলে কিন্তু তুমি এগুলো ইউজ করতে পারবা না। ওকে, যতই রুলস শেখাই, নিয়ম কানুন শেখাই, তবু তোমাকে এগুলো পারতে হবে, এগুলোর অর্থ জানতে হবে। তাই এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তোমরা এখান থেকে নোট করে নিবা, খাতায় লিখে নিবা এবং এগুলো মুখস্থ করে ফেলবে, একদম খাড়ায় মুখস্থ করতে হবে। এই ওয়ার্ড মিনিং গুলো তোমার সব জায়গায় এগুলো কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে দেখি আমরা পরবর্তীতে যাই। এখানে আমরা প্রথম থেকেই লিঙ্কার বা কানেক্টর নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কানেক্টর কি বা লিঙ্কার কি, এখানে এগুলো লেখা নেই, আমি মুখে বলছি, তোমরা একটু বুঝে নিও। যে সকল অড গুলা একটা শব্দ একটা শব্দের সঙ্গে মিল করে দেয়, একটা বাক্যকে একটা বাক্যের সাথে মিল করে দেয়, কানেকশন করে দেয়, লিঙ্ক করে দেয়, এদেরকে বলা হয় কানেক্টর বা লিঙ্কার। ওকে, এই কানেক্টর হিসাবে বা লিঙ্কার হিসাবে যে সমস্ত ওয়ার্ড গুলা ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এইগুলো এখন বিস্তারিত আলোচনা করার সময় নাই, তোমরা জাস্ট এগুলো জেনে রাখো, আমরা পরবর্তীতে নিয়ম কানুন দেখে আসি। এগুলো জাস্ট তুমি একটু লিখে নিও। ওকে, যেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এই যেগুলো আমাদের আছে, এগুলোর ভিতরে কিন্তু কিছু কিছু আছে ওয়ার্ড এবং কিছু কিছু আছে ফ্রেজ। আমাদের লিঙ্কার বা কানেক্টর হিসাবে, লিঙ্কার অথবা কানেক্টর হিসাবে, লিঙ্কার অথবা কানেক্টর হিসাবে তোমার এখানে দেখো ওয়ার্ডও ইউজ হইতে পারে, ওইগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো ইউজ হইতে পারে। আবার ইন অর্ডার টু, এগুলো একটা ফ্রেজ। ঠিক আছে, দ্যাট এটা একটা ফ্রেজ। তাহলে ওয়ার্ড হিসাবে ওয়ার্ডও বসতে পারে, আবার ফ্রেজ হিসাবেও বসতে পারে। ওকে, তাহলে চলো আমাদের দেখি রুলের ভিতরে ঢুকে যাই। পরের পেজে দেখো, রুল অন থেকে শুরু হচ্ছে। আমরা কয়েকটা রুল পড়বো, যে রুলগুলো পড়লে আমাদের ওভারঅল কানেক্টর এসএসসি লেভেলে সলভ করা পসিবল হয়ে যাবে। জাস্ট একটু বুঝতে হবে, জানতে হবে। এবং ফার্স্ট সপ্তাহে আমি কি দিয়েছি, ফার্স্ট পেজে যে ওয়ার্ডগুলো ছিল ওই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদেরকে জানতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, রুল ওয়ান, কোনো বর্ণনার ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে যেসব লিঙ্কার্স ব্যবহৃত হয়, এই লিঙ্কার্স মানে কিন্তু কানেক্টর। আমি বারবার একই কথাই বলতেছি, লিঙ্কার যা কানেক্টরও তাই। ওকে, তাহলে কোনো বর্ণনার ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে সাধারণত যেসব লিঙ্কার্স ব্যবহৃত হচ্ছে, at first, firstly, in order, play in at the in the first place, at the beginning, secondly, thirdly। আচ্ছা, এই যেগুলো আছে তুমি এখানে যেভাবে আছে এইভাবে নোট করবা না। তুমি নোট করবে কিভাবে জানো? রুল অন, এখানে রুল অন লিখবা, লেখার পরে লিখবা কি, ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে, ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে, এই কথাটা লিখে একটা তলায় দাগ দিয়ে হাইপেন দিয়ে তারপর লেখা শুরু করবা কোন কোন লিঙ্কার গুলোকে তুমি ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে ইউজ করে থাকো। কোনগুলা? এট ফার্স্ট, যদি মনে করো কোনো একটা ঘটনার শুরুতে ড্যাশ আছে, তাহলে সেই প্রথমে কি হবে? এট ফার্স্ট, প্রথমত।
ফার্স্ট লিখতে পারো, ইন দ্য ফার্স্ট প্লেস লিখতে পারো, এট দ্য বিগিনিং, যে কোনো একটা ইউজ করতে পারো তুমি, যে কোনো একটা তোমার ইচ্ছা মতো। তারপরে এট দ্য বিগিনিং পর্যন্ত, এইগুলো এই পর্যন্ত, ঠিক আছে? দেখো আমি বলি যে এট দ্য বিগিনিং এই পর্যন্ত জায়গাগুলো হচ্ছে প্রথম ঘটনা উল্লেখ করার আগে লিখতে হয়। প্রথম ঘটনা উল্লেখ করার আগে এই পর্যন্ত লিখতে হয়। দ্বিতীয় ঘটনা যেটা, সেটার জন্য এইটা ইউজ করতে হয় সেকেন্ডলি। তারপরে আছে কি তৃতীয় ঘটনা বোঝানোর জন্য আছে থার্ডলি, এইটা থার্ডলি। ওকে, এবার একদম শেষে যে ঘটনাটা ঘটবে, একদম শেষে যে ঘটনাটা, সেই ঘটনাটার আগে লিখতে হবে ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, ইন দ্য ইন্ড, টু ইনক্লুড। এইগুলো এইগুলো হচ্ছে কি একদম শেষ ঘটনাটার আগে লিখতে হবে, একদম শেষ ঘটনাটার আগে লিখতে হবে। ওকে, এবার মনে করো একটা ঘটনা আছে, মনে করো একটা ঘটনা বলা হচ্ছে যে আমি ভাত খেলাম, ঠিক আছে? প্রথমে একটা ঘটনা লেখা আছে আমি ভাত খেলাম, ড্যাশ দিয়ে লেখা আছে আমি পড়তে বসলাম। তাহলে কি আমি ভাত খেলাম, নেক্সট মাঝখানে কি বসবে, নেক্সট বসাতে হবে, দেন বসাতে পারো, দেন, ঠিক আছে? আফটার, এইগুলো লিখতে হবে। তাহলে একটা ঘটনার পরে আর একটা ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে আমরা কোনগুলো ইউজ করব, এইগুলা, নেক্সট, আফটার, দেন, আফটারওয়ার্ড, দ্যাট, এইগুলা। ওকে বন্ধুরা, তাহলে কি বলছি, ঘটনার ক্রম বোঝাতে আমরা এই লিঙ্কার্স গুলো ইউজ করব। তারপরে এট ফার্স্ট, ফার্স্টলি, ইন দ্য ফার্স্ট প্লেস, এট দ্য বিগিনিং, এইগুলাকে আমরা শুরুর ঘটনার আগে বসাবো, দ্বিতীয় ঘটনাটার আগে বসাবো সেকেন্ডলি, তৃতীয় ঘটনার আগে বসাবো থার্ডলি, এবং শেষে যে ঘটনাটা থাকবে সেটা যদি দ্বিতীয় ঘটনা হইতে পারে, তৃতীয় ঘটনাতেও যদি মনে করো তৃতীয় 3 নম্বর ঘটনাটাই শেষ ঘটনা, সেক্ষেত্রে আমাদের থার্ডলি ইউজ করা লাগতেছে না। যেটাই শেষ ঘটনা হবে সে সময় আমি ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, যে কোনো একটা তুমি ইউজ করবো তোমার মন মতো এইগুলোর ভিতর থেকে। ওকে বন্ধুরা, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও, ইউ হ্যাভ টু সার্টেন থিংস এট দ্য ফার্স্ট, তোমাকে কিছু জিনিসপত্র কি মান্য করে চলতে হবে, ঠিক আছে? সেগুলো কি কি, এট ফার্স্ট, প্রথমে এই দেখো এট ফার্স্ট চলে আসছে, প্রথমে কি চলে আসছে, এই যে এট ফার্স্ট। ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, প্রথমে তোমাকে কি করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এরপরে দেখো আবার সেকেন্ডলি, দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় কাহিনীটা কি, দ্বিতীয় কাজটা কি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট অ্যান্সার্স টু কোশ্চেন, তোমাকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার মনে করতে হবে, মনে রাখতে হবে। ওকে, তৃতীয়ত যেটা আছে থার্ডলি, তৃতীয় ঘটনার আগে কি লিখতে হয়েছে, থার্ডলি লিখতে হয়েছে। থার্ডলি ইউ হ্যাভ টু রাইট দেম আফটার মেমোরাইজিং, ফাইনালি ইউ হ্যাভ টু, এখানে একটা জিজ্ঞাসা, এটা ফুল স্টপ হইতো, দেওয়ার পরে কি ফাইনালি শেষে, একদম শেষে কি হবে, ইউ হ্যাভ টু রিভাইজ দেম ফ্রিকোয়েন্টলি, তোমাকে সেগুলোকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। এই কাজগুলো করলে কি তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। তো যে চারটি ঘটনা দেখো, প্রথমটার আগে এট ফার্স্ট, দ্বিতীয়টার আগে সেকেন্ডলি, তৃতীয়টার আগে থার্ডলি, এবং শেষেরটার আগে ফাইনালি। এরকম যদি কোনো ধারাবাহিক ঘটনা তোমার দেওয়া থাকে এবং ড্যাশ দেওয়া থাকে, সেই জায়গাগুলো তুমি এরকম হিসাব করে লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ, আমরা পরবর্তীটাতে যাই। 2 নম্বর রুল দেখো, সাদৃশ্য বা মিল বোঝাতে যেসব লিঙ্কার ব্যবহৃত হয়, সাদৃশ্য বা মিল বোঝাতে, তোমার আগে একটা ঘটনা দেওয়া হয়েছে, আগে একটা ঘটনা দেওয়া হয়েছে, সেই ঘটনার সিমিলারিটিতে আরো একটা ঘটনা আছে, এই দুইটা ঘটনা যদি দেওয়া থাকে পরপর, মাঝখানে যদি ড্যাশ থাকে, তাহলে সেই ড্যাশের ভিতরে তুমি কি লিখবে বলো, এইগুলা সাদৃশ্য বা মিল বোঝাতে যেসব লিঙ্কার গুলো ব্যবহৃত হচ্ছে। কোন লিঙ্কার গুলো দেখো, সিমিলারিটি, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার ইত্যাদি, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তোমার মনে করে বলা হয়েছে প্রথমে যে কেউ একজন ভালো পড়াশোনা করেছে, ঠিক আছে? সিমিলারলি অন্য একজন, মনে করো যে তো জনি ভালোভাবে পড়াশোনা করে, একটা লাইন দেওয়া, এর মাঝখানটা ড্যাশ দিয়ে পরের লাইনে দেওয়া আছে রকিও ভালো পড়াশোনা করে, এর মাঝখানে যে ড্যাশটা থাকবে, এখানে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনার ভিতরে কি একটা মিল আছে না, প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা কি একটা সিমিলার, একটা এও ভালো পড়াশোনা করতো, এও ভালো পড়াশোনা করে, তাহলে এদের মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেটা হবে কি বলতো, সিমিলারলি। কি হবে, সিমিলারলি। তবে একটা কথা তোমাকে বলে রাখি, এইগুলো কিন্তু এখানে লেখা নেই, আমি যেগুলো বলতেছি এগুলো অবশ্যই নোট খাতায় লিখে নিবা, যে এইগুলা সবসময় বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরু, বাক্যের শুরুতে লিখতে হবে। রুল 2 বা তোমার রুল 3 যেগুলো আছে, এইগুলো সব
অবশ্যই একটা বাক্যের শুরুতে থাকবে, প্রথম বাক্য দিয়ে ফুল স্টপ, দ্বিতীয় বাক্যে কমা দিয়ে, মানে দ্বিতীয় বাক্যে প্রথমে ড্যাশ থাকবে, তারপরে আরো একটা সিমিলার বাক্য থাকবে। ওকে, তাহলে অবশ্যই বাক্যের শুরুতে হবে কিন্তু এইগুলো রুল 2 এবং রুল 3 গুলো, ওইটা কিন্তু লিখে নিবা। বৈসাদৃশ্য, এবার এটা গেলো সাদৃশ্য বোঝাইতে, এবার এটা হলো বৈসাদৃশ্য। একদম ভালো পড়াশোনা করে আর একদম ভালো খেলা করে, দুইটার ভিতরে কি একটা বৈসাদৃশ্য আছে, ঠিক আছে? এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই অর্ডগুলো ইউজ করব। এখানে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এটা ইউজ করা সব থেকে বেশি বেটার আমার মতে, সেফ জোনে থাকা যায়, ঠিক আছে? ইন অন দ্য আদার হ্যান্ড বিপরীত বোঝাইতে আমরা এটা ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, তাহলে কি বোঝাচ্ছি, একটা বাক্যের সাথে একটা বাক্য যদি সিমিলারিটি থাকে তাহলে আমরা এখান থেকে একটা ইউজ করব প্রথমটা থেকে। ওকে, আর যদি আমাদের সিমিলারিটি না থাকে বরং বৈসাদৃশ্য হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ইউজ করব। আচ্ছা, এবার চলো আমরা নেক্সট দেখি আমাদের রুল নাম্বার 4, যেটা কোনো বক্তব্যে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে যেসব লিঙ্কার ব্যবহৃত হচ্ছে তা ইন অ্যাডিশন টু, ফার্দারমোর, মোরএভার, বিসাইডস, এর ভিতর থেকে তুমি সবচেয়ে ভালোভাবে এইগুলো ইউজ করা বেশি ইজি হবে তোমার জন্য। ইন অ্যাডিশন টু, বিসাইডস, এগুলো ইউজ করা বেশি ইজি হবে তোমার জন্য। আচ্ছা দেখো, দ্য একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা বুঝি। দ্য প্যারাগ্রাফ অ্যান্ড এসেস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তাহলে প্যারাগ্রাফ এবং ইজি কি প্যাসেজ, প্যারাগ্রাফ এবং এসে এই দুটো কি একে অপরের থেকে আলাদা? বিসাইডস, তাছাড়াও এটা বিসাইডস যোগ করছে, প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে একটা কথা বলছে এবং এই সম্পর্কে আরো একটা কথা যেই বলতে যাচ্ছে, এই সম্পর্ক থেকে যখন আরো একটা বাড়তি তথ্য তোমাকে যোগ করতে যাচ্ছে সে সময় তুমি এখানে বিসাইডস লিখবা। দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন দেম, তাদের ভিতরে কিছু কি মিলও কিন্তু রয়েছে। আবার দেখো এবার শুরু হয়েছে, ফার্স্টে সেই মিলগুলো কি কি? প্রথমত, দ্য প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স টু ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া। সেকেন্ডলি, এখানে দেখো আরো একবার লেখা হয়েছে একই ঘটনার কি ক্রম বোঝাচ্ছে না, ওই যে সিমিলারিটি গুলো আমরা একে একে বোঝাচ্ছি, প্রথমবার আমরা ফার্স্টলি, দ্বিতীয়বার সেকেন্ডলি, এবার তৃতীয়বার দেখবো, আবার তৃতীয়বার তো নাই, এখানে ফাইনালি দিয়ে দিয়েছে শেষবার। ওকে, এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এই যে প্যারাগ্রাফ এবং এসের ভিতরে একটা কথা বলছে তার বিপক্ষে, তার পরবর্তীতে আরো কিছু তথ্য যোগ করার জন্য আমরা বিসাইড ইউজ করছি, এখানে আমরা ইন এডিশন টু ইউজ করতে পারতাম। মনে করো তোমাকে আমি আরো একটা মুখে মুখে উদাহরণ দিই, তুমি যখন মনে করো মাই ভিলেজ প্যারাগ্রাফ লেখো, তুমি তখন কি লিখবা? যে দেয়ার ইজ এ হাই স্কুল, এ কলেজ, এ মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ, বিসাইডস, এটা ফুল স্টপ দিয়ে আমরা কি লিখবো? বিসাইডস। এই যে এখানে যেগুলো, এগুলো কিন্তু শুরুতে বসে, অবশ্যই বাক্যের শুরুতে বসবে, অবশ্যই বাক্যের শুরুতে বসবে, ঠিক আছে? বাক্যের মাঝখানে কিন্তু ইউজ করা যায় না, ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়? ওকে, ও বলছিলাম কি ভিলেজ প্যারাগ্রাফের কথা, ওইখানে যে আমরা কেমন বলি যে ওই যে মনে করো বললাম দেয়ার আর সাম, দেয়ার আর স্কুল, এ কলেজ, এগুলো বলার পরে তুমি পরের বাক্যে কি লিখবা? বিসাইডস দেয়ার 8 mosquitoes to কি বলা যায়, টু হসপিটালস, এরকম বিভিন্ন কিছু তুমি লিখতে পারো। তোমার গ্রাম সম্পর্কে একটা লাইন লিখছো, তার পরের সেন্টেন্সে যে তুমি তুমি ওই বিষয়ে আরো কিছু তথ্য যোগ করতেছো, এই বাক্যের আগে তোমাকে অবশ্যই কি লিখতে হবে? বিসাইডস বা ইন এডিশন টু, এই জাতীয় কোনো কিছু লিখে শুরু করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়? দ্বিতীয় পরবর্তীটাতে যাই আমরা, রোল নাম্বার 5 দেখো, এখানে বলা হচ্ছে যা স্বাভাবিকভাবে হওয়া উচিত তা না হয়ে, একটা বিষয় স্বাভাবিকভাবে হওয়া উচিত সেটা না হয়ে যদি অন্য কিছু বোঝায়, যেটা হওয়া উচিত সেটা না বুঝে অন্য কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দো, অলদো, আউট, স্পাইট অফ, ডিসপাইট, নেদারলেস, এই ধরনের কিছু লিঙ্কার আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমাদের এই যে দো অলদো ইউজ করাটা বেশি ইজি হবে। দো অলদো, দো অলদো ইউজ করলে কি বেশি ইজি হবে। তাহলে দেখো, কোন একটা বিষয় হওয়া উচিত, মনে করো একজন অনেক ভালো পড়াশোনা করে কিন্তু সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো না, যেহেতু সে ভালো পড়ালেখা করেছে তাহলে তার পরে পরীক্ষায় কি ভালো পড়াশোনা করা উচিত ছিল, ভালো রেজাল্ট পাওয়া উচিত ছিল, কিন্তু সে যেহেতু এটা পায় নাই, সুতরাং ওইখানে আমরা কি ইউজ করব? দো অলদো ইউজ করব। ওকে, যেমন দেখো এখানে আমাদের কি উদাহরণ দেওয়া আছে একটু দেখি। দো ইজ এ পোর হি ইজ অনেস্ট, যদিও সে একজন গরিব তবুও কি সে সৎ। যেহেতু একজন গরিব তাহলে স্যার কি টাকা অর্জনের জন্য একটা ক্ষুধা থাকা উচিত ছিল, একটু চোর বাটপার হওয়া উচিত ছিল, কিন্তু সেগুলো সে না, সে গরিব হওয়া সত্ত্বেও কি একজন সৎ মানুষ। এই বাক্যে দেখো প্রথমে দো যুক্ত হয়ে গেছে, প্রথমে কি যুক্ত হয়েছে?
দো যুক্ত হয়েছে। এই যে আমরা এগুলো যেগুলো পড়তেছি এইগুলো কিন্তু শুরুতে বসে। ওকে, এগুলো কি অবশ্যই শুরুতে বসবে, মনে রাখতে হবে, অবশ্যই শুরুতে বসবে। এরকম দেখো, রোহান ওয়ার্কড ভেরি হার্ড, রোহান অনেক বেশি পরিশ্রম করেছিল। নেদারল্যান্ডস, এই নেদারল্যান্ডস এর পরিবর্তে আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। হি কুড নট প্রসপার ইন লাইফ, কিন্তু সে জীবন উন্নতি করতে পারে নাই। অধিক পরিশ্রম করার ফলে তো অবশ্যই তাকে ভালো কিছু করা উচিত ছিল, জীবন উন্নতি করা উচিত ছিল, কিন্তু সেটা করতে পারে নাই। এই যে তার জীবনের একটা কি ভালো কাজ করা সত্ত্বেও সে ভালো কিছু পায় নাই, যেটা হওয়া উচিত ছিল সেটা তার সাথে হয়নি। এজন্য আমরা এই ধরনের বাক্যে কি ইউজ করব? দো, অলদো, ইন স্পাইট অফ, আউট বাট স্পাইট অফ, ডিসপাইট, নেদারল্যান্ডস, এই ধরনের আমরা লিঙ্কার গুলো ইউজ করব এবং এগুলো অবশ্যই বাক্যের শুরুতে বসাতে হবে। আচ্ছা, পরবর্তী একটা উদাহরণ রুল আমরা দেখি। রুল নম্বর 6 যেটা দেখো, কোন বর্ণনায় উদাহরণ দিতে হলে সাধারণত যেসব লিঙ্কার ব্যবহৃত হচ্ছে। উদাহরণ, মনে করো তুমি একটা বর্ণনা দিলে এবং তার সম্পর্কে একটা উদাহরণ দেওয়ার প্রয়োজন ছিল, সেইগুলো তার একটা বাস্তব উদাহরণ দেখো। এখানে আমি তোমাকে একটা বর্ণনা দিচ্ছি, এখানে এগুলো বর্ণনা, এখানে আমি কি দিচ্ছি বলতো? এক্সাম্পল দিয়ে শুরু করছি। এক্সাম্পল, উদাহরণ মানে কি এক্সাম্পল। তো এখানে তোমাদের কি কি ইউজ করতে হবে? ফর এক্সাম্পল বলতে পারো, এগুলো ইউজ করার দরকার নাই, এগুলো অনেক কঠিন ওয়ার্ড হয়ে যায়। যেগুলো আমরা জানি সেরকম কিছু ইউজ করবা। অ্যাজ ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, অ্যাজ লাইক ইউজ করতে পারো তুমি, অ্যাজ লাইক, অ্যাজ লাইক এটা ইউজ করতে পারো। ওকে, যে কোনো একটা কিছু ইউজ করতে পারো এখানে। সাচ অ্যাজ, সাচ অ্যাজ এগুলো ইউজ করতে পারো। এই যেগুলো আছে এইগুলোর ভিতরে শুধুমাত্র শুধুমাত্র এই যে ফর এক্সাম্পল আছে, ফর এক্সাম্পলটা বাক্যের শুরুতে ইউজ করতে হবে। যদি বাক্যের শুরুতে এই ধরনের উদাহরণ জাতীয় কোনো কিছু লেখা প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফর এক্সাম্পল লিখবা। এবং বাক্যের মাঝে যদি এরকম উদাহরণ জাতীয় কিছু লেখা হয়, তখন তুমি বাকিদের থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। আমার কথা বুঝতে পারছো? বাক্যের শুরুতে যদি উদাহরণ জাতীয় কোনো কিছু লেখা শুরু করতে হয় এবং সেখানে এক্সাম্পল লেখা শুরু করব, তার আগে আমার কি লিঙ্কার দেব, এইগুলোর ভিতর থেকে একটা দিতে হবে। তবে অবশ্যই ফর এক্সাম্পল দিবা, এইগুলোর ভিতর থেকে দেওয়ার চেষ্টা করো না বাক্যের শুরুতে হইলে। বাক্যের মাঝে হইলে তুমি এইগুলোর ভিতর থেকে যে কোনো একটা দিতে পারবা। চলো একটা উদাহরণ দেখি আমি। There are many kinds of birds in our country, such as the dove, the magpie, the crow, the sparrow, etc. such as প্রথমে দিলে সমস্যা নাই, দিছে। তবে এখানে ফুল স্টপ না দিয়ে ছোট হাতের এস দিয়ে শুরু করলে বেশি বেটার হইতো। দিছে কোনো ব্যাপার না। তবে আমি বলে রাখছি, যদি কিছু কিছু ঘাটটেরা স্যারের কথা আমি বারবার বলি, ওই ঘাটটেরা স্যারদের থেকে নাম্বার নেওয়ার জন্য আমার এই কথাটা মাথায় রাখবা। শুরুতে লেখার সময় অবশ্যই ফর এক্সাম্পল দিবা। ওকে, সাচ অ্যাজ দিয়ে দেখো এগুলো লিখছে। তাহলে উদাহরণগুলো দেওয়ার আগে অবশ্যই কি একটা লিঙ্কার আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। ওকে, পরবর্তী রুল দেখি। কোন কাজ বা ঘটনার প্রতিফলশ্রুতি বা ফলাফল বোঝানোর জন্য যেসব লিঙ্কার গুলো আমরা ইউজ করি, দেখো সেগুলা কি? কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট ইত্যাদি। কোন ঘটনার ফলাফল বোঝানোর জন্য, যে একজন মানুষ একটা কাজ করছে, একজন মানুষ কি একটা কাজ করছে এবং একজন মানুষ একটা কাজ করছে, সেই কাজটা একটা কাজ করছে, সেই কাজের ফলাফলটাও যেন সে পায়। ঠিক আছে, কাজ করছে এবং সে ফলাফলটাও সে পাচ্ছে, এমন যদি কোনো ঘটনা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই ধরনের কোনো একটা লিঙ্কার এখানে ইউজ করতে পারি। কোনগুলো? কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, এইগুলো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেয়ারফর অথবা অ্যাজ এ রেজাল্ট ইউজ করব, যেটা আমাদের জন্য ইজি হবে। ওকে, একটা এক্সাম্পল দেখি। সুমায়া ইজ এ হার্ড ওয়ার্কিং গার্ল, সুমায়া ইজ এ হার্ড, she was very much attentive to studies and worked very hard. As a result, যেহেতু সে একজন ওয়ার্কিং গার্ল, সে ভালো অ্যাটেন্টিভলি পড়াশোনা করছে এবং কঠোর পরিশ্রম করেছে, as a result ফল হিসেবে she got a good figure in her SSC exam, সে একটা কি ভালো রেজাল্ট অর্জন করেছে। তাহলে দেখো, যে একটা কাজ করছে এবং তার ফলস্বরূপ সে যেটা করার জন্য কাজটা করতেছিল সেইটাই তার পূরণ হয়েছে। সে অবশ্যই ভালো একটা রেজাল্ট করার জন্য পড়াশোনা করতেছিল ভালোভাবে, সেই কাজটাই যেহেতু সে করতে পারছে, সুতরাং তার আশা পূরণ হয়েছে,
সুতরাং আমরা এখানে তার ফলাফল হিসাবে এখানে কি লিখতে হবে, অ্যাজ এ রেজাল্ট দিয়ে শুরু করতে হবে, অ্যাজ এ রেজাল্ট হিসাবে। এখানে দেখো আমরা আগের একটা রুলের সাথে একটুখানি কম্পেয়ার করে আসি। সেটা হচ্ছে দেখো এই 5 নাম্বার রুলটা, এখানে যেটা করতেছিল সে তার ফল যেমন হওয়া উচিত ছিল সেটা না হয়ে বিপরীত ফল হচ্ছিল। ভালো কিছুর আশায় কাজটা করছিল কিন্তু ভালো কিছু হচ্ছিল না। সেক্ষেত্রে আমরা কোনগুলো ইউজ করতাম, দো, অলদো, বাট, স্পাইট অফ, ডিসপাইট, নেদারথলেস। বাট আমি যেটা করার জন্য কাজটা করতেছি সেই কাজটা যদি আমার পূরণ হয় তাহলে সেখানে আমি কি লিখবো, অ্যাজ এ রেজাল্ট দিয়ে লেখাটা শুরু করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে পরবর্তীটা একটা রুলে যাই আমরা। কোন বিষয়ের বর্ণনায় সমাপ্তি। আচ্ছা, আমার একটা কথার বর্ণনা শেষ, একটা প্যারাগ্রাফ সবকিছু আমি লিখে ফেলেছি, সেই লেখার শেষে আমি কি ইউজ করব, কোন লিঙ্কার দিয়ে আমি লেখাটা শেষ করব, সেজন্য আমরা এইগুলা ইউজ করতে হবে। দেখো এখানে দেখো, উপসংহার, কোন বিষয়ের বর্ণনা সমাপ্তিতে বা উপসংহারে অথবা সংক্ষেপে প্রকাশ করতে যেসব লিঙ্কের ব্যবহৃত হয় তা হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ, এইগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো এখানে আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে I want to say, to include, I want to say that every man should take care of his health। মনে করো এর উপরে একটা প্যারাগ্রাফ ছিল, বিশাল একটা প্যারাগ্রাফ ছিল, যে প্যারাগ্রাফের ভিতরে বলা হয়েছিল হেলথ সম্পর্কে, আমাদের স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য আমাদের সুস্থ রাখার নিয়ম কানুন, এই ধরনের কোনো কিছু দিয়ে একটা প্যারাগ্রাফ উপরে লেখা ছিল। এবং তার নিচ লাইনে, একদম শেষ লাইনে আমি যখন আমার ভূমিকা উপসংহারটা শেষ করে দেব, সে সময় আমি কি করব, একটা লিঙ্কার যোগ করব এখানে, টু ইনক্লুড, সবগুলোর পরিশেষে বলা যায়, সংযুক্ত করে বলা যায়, আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি মূলত যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এভরি ম্যান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, প্রত্যেক মানুষের তার স্বাস্থ্য সুরক্ষা নেওয়া উচিত। ওকে, তাহলে আমরা কোনো কিছুর বর্ণনা শেষে এসে কি লিখবো, এইগুলো একটা কথা অবশ্যই মাথায় রাখবা, এই যে আমাদের ওয়ার্ডগুলো এখানে লেখা আছে এইগুলোকে অবশ্যই স্টার্টে লিখতে হবে, মানে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, অবশ্যই সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, লিখে একটা কমা দিতে হবে, দিয়ে তারপরে বাকি বাক্যটা লিখতে হবে। দেখো এখানে একটা কমা দেওয়া আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এবং আমাদের পরবর্তী রুলে যাই। কিছু কিছু প্রোনাউন সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, কিছু কিছু প্রোনাউন সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, যেমন ব্যক্তি বোঝাতে হু, হুজ, হুম, বস্তু অর্থে দ্যাট, হট, সময় বোঝাতে ব্যবহৃত হয়। এইগুলা কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ইউজ করে থাকি। ওকে, বলতে পারো যে তোমার এগুলো কোনো কমন একটা বিষয়, হু, হুজ, তাহলে কোন কোন ক্ষেত্রে কোনটা বোঝাচ্ছে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে এক্সাম্পল দেখবো। হ্যাঁ, এক্সাম্পল দেখলে তো আমরা বুঝতে পারবো। ব্যক্তি বোঝাতে হু, হুজ, হুম, ব্যক্তির বর্ণনার ক্ষেত্রে বস্তুর সময় আমরা দ্যাট বা হট, এবং সময় বোঝাতে হোয়েন, স্থান বোঝাতে হোয়ার। এগুলো জাস্ট মুখস্থ করে রাখো, আমি পরবর্তী একবার উদাহরণটা দেখাই দিয়ে আসি। তাইলে উদাহরণটা দেখাই দিয়ে আসি। এই তো এখানে দেখো, দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট। এখানে আমাদের বুক সম্পর্কে একটা কথা বলা হচ্ছে, এবং এখানে আমরা বর্ণনার ক্ষেত্রে এখানে হুইচ ইউজ করতে পারি। যদি তোমার মনে করো একটা বাক্যের ভিতরে হঠাৎ করে এই পাশে দেখতেছো সাবজেক্ট আছে, এই পাশে দেখতেছো যে ভার্ব সহ একটা ফুল সেন্টেন্স আমাদের দেওয়া আছে, কিন্তু মাঝখানে একটা হঠাৎ করে ড্যাশ দিয়ে দিছে, তখন ভাববা কি ওই ড্যাশের ভিতরে অবশ্যই একটা কি রিলেটিভ প্রোনাউন্স এর কোনো একটা বসবে, রিলেটিভ প্রোনাউন্স এর যে কোনো একটা বসবে। ওকে, ওই যে আমাদের রুলটা দেখলাম না, আমাদের যে রুলটা ছিলাম আমরা রিলেটিভ প্রোনাউনের, ওর ভিতরে নোট করে এই কথাগুলো লিখে নিতে পারো, এগুলো একই কথা। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এরকম হঠাৎ করে মনে করো মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিছে, কিন্তু দেখতেছো কি এদিকে একটা ফুল বাক্য, এদিকে একটা ফুল বাক্য, মানে এই যে শূন্যস্থানটা বাদ দিলে পুরো একটা ফুল বাক্য আছে, কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা শূন্যস্থান ঢুকাই দিছে। ওইখানে শূন্যস্থান না দিলেও কি হয়, সেই সকল ক্ষেত্রে আমরা কি বুঝবো, ওখানে অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন হবে। এবং সেটা কোন ক্ষেত্রে কোনটা হবে, যখন আমাদের বস্তু হবে তখন হুইচ, বস্তু হইলে হুম, তারপরে বস্তু হলে দ্যাটও ইউজ করা যাইতে পারে, স্থানের নাম হলে হোয়ার, এগুলো আমরা ইউজ করব। এখানে দেখো কয়েকটা উদাহরণ আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, আমরা কোথায় ছিলাম সেখানে আবার ফিরে যাই। এই তো, আচ্ছা, এই যে আমাদের এটা কিন্তু কমপ্লিট। তাইলে
এবার 10 নম্বর রুল যেটা, সেটা হচ্ছে এছাড়া কারণ বোঝাতে এস সিন্স ব্যবহৃত হয়। উপরে লিঙ্কার ছাড়াও আরো কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে যা শুধু অনুশীলন করার মাধ্যমে আয়ত্ত আনা সম্ভব। চলো সেই অনুশীলন গুলাকে আমরা, আরো কিছু এক্সট্রা রুল আছে সেগুলাকে আমরা দেখে আসি। আরো কিছু এক্সট্রা রুল আছে সেগুলো আমরা এখন একটু দেখে আসবো, তারপরে আমরা প্র্যাকটিসে আসবো। এখানে আমাদের ওই যে এখানে সিরিয়াল দেওয়া নাই, বাট সিরিয়ালটা নিও কত নাম্বার রুল হয় সেটা। নট অনলি বাট অলসো, শুধু নয়, আরো দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদি শুধু একটি নয় অপরটিও হয়। মানে একটি নয় অপরটিও হয়, শুধু আমি নয় আমার বন্ধুও চুরি করেছিল। ঠিক আছে, ঠিক আছে, এরকম ধরনের কোনো ওয়ার্ড সেন্টেন্স যদি আসে যে শুধু আমি নয় আমার বন্ধুও চুরি করেছিল। মনে করো তুমি হচ্ছে স্যারের কাছে চুরি করতে যে ধরা খাইছো, তখন তোমার স্যার তোমাকে পেদানি দিচ্ছে, তখন তুমি একজন ভালো বন্ধু হিসাবে তোমার বন্ধুকে ফাঁসানোর চেষ্টা করবা। হ্যাঁ, কিভাবে চেষ্টা করবা? বলবে স্যার শুধু আমি না আমার বন্ধুও কি চুরি করেছিল। এই ধরনের যেসব বাক্যগুলো আসবে সে সকল ক্ষেত্রে নট অনলি বাট অলসো দেওয়া হবে। ওকে, দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই নট অনলি দেওয়া থাকে ড্যাশ, এদের ট্যানি লিখে আবার বাট অলসো এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে। সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝেই ফেলতেছো যে এখানে যদি নট অনলি হয় পরবর্তীতে বাট অলসোই হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এখানে বাট অলসো লেখা থাকবে, এখানে ড্যাশ দেওয়া থাকবে, সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝে ফেলবে যে এখানে যেহেতু বাট অলসো হচ্ছে সামনেরটা কি নট অনলি হবে। এখন দেখো তোমার অনেক ক্ষেত্রে এমন হবে নট অনলিতেও ড্যাশ থাকবে, বাট অলসোতেও কি ড্যাশ থাকবে। মানে দুইটা ড্যাশ আমি পূরণ করবো কিভাবে, বুঝবো কিভাবে? দেখো তার একটা সহজ বুদ্ধি আমি তোমাকে বলে দেই। যদি তোমার এরকম হয় দুইজন মানুষ একই কাজ করতেছে, ড্যাশ ট্যানি, মনে করো এখানে ড্যাশ দেওয়া আছে, নট অনলি দেওয়া নেই বাট অলসো দেওয়া নেই, ড্যাশ ট্যানি ড্যাশ তানিয়া ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার। ওকে, এখানে দেখো ট্যানি এবং তানিয়া দুইজন সেম কাজ করতেছে এবং তাদের দুইজনের আগে একটা করে ড্যাশ আছে, দুইজনের আগে কি একটা করে ড্যাশ আছে। এমন পরিস্থিতির মোকাবিলা যখন তোমার করতে হবে, অবশ্যই সেখানে প্রথমটাতে নট অনলি, পরের দাতে বাট অলসো লিখে দিয়ে খেল খতম করে দিবা, কাম সারা। ওকে, কোনো চাপ নেই, একটা সেন্টেন্সের ভিতরেই 2 মার্ক পেয়ে যাবা তুমি। ওকে, এগুলো কিন্তু খুব ভালো জিনিস যে একটা পারলে আর একটা পারা যায়, তাতে করে কি নাম্বার একটু বেশি আসে। বুঝতে পারছো নিশ্চয়ই, দুটো এরকম একই বিষয় একটি নয় অপরটিও হয় এমন কিছু বোঝানোর সময় আমরা কি লিখবো? নট অনলি বাট অলসো লিখবো। বুঝতে পারছো নিশ্চয়ই। পরবর্তী দেখো আরেকটা, আইদার অর নাইদার নর, দুটির মধ্যে হয় একটি অথবা অন্যটি, হয় এইটা হবে নয় ওইটা হবে। আগে যেটা ছিল সেটা কি দুইজন শিওরলি কাজটা করতেছিল, দুইটা বিষয় শিওরলি ঘটতেছিল, বাট এটাতে কিন্তু শিওরলি না, এইটা হইতে পারে অথবা ওইটা হবে, এইটা হয় এইটা না অথবা ওইটা, হয় এইটা অথবা ওইটা। এমন ধরনের কোনো সেন্টেন্স হইলে আমরা তখন কি লিখবো? আইদার অর, আইদার অর। দেখো এখানে উদাহরণগুলো দেখো, এই যে আইদার, আইদার আই অর মাই ফ্রেন্ড উইল রেজ দ্য ফ্ল্যাগ, আইদার আই অর মাই ফ্রেন্ড উইল রেজ দ্য ফ্ল্যাগ, আইদার হি অর হিজ ব্রাদার্স আর গিল্টি। ঠিক আছে, এই ধরনের কাহিনীগুলো ঘটবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার দেওয়া থাকবে আইদার দেওয়া থাকবে, ওয়ার এ ড্যাশ থাকবে, অথবা ওয়ার দেওয়া থাকবে আইদার এ ড্যাশ থাকবে, সেক্ষেত্রে তুমি তো বুঝেই ফেলবা কি হবে না হবে। এরপর দেখো রুলস নাম্বার 8 যেটা, সেটা নাইদার নট, একই কথা, সেটা হচ্ছে এটা না হয় ওইটা, ওটা ছিল কি হয় এইটা অথবা ওইটা, এটা কি না হয় এইটা নতুবা ওইটা, না হয় এইটা নতুবা ওইটা, নো বুঝাইলে নো জাতীয় কোনো একটা নেগেটিভ কিছু একটা এটা। ওকে, এইগুলো একই জাতীয় বিষয়, এটা এত বেশি আসে না, আসলেও তোমার নেইদার দেওয়া থাকবে, নরে ড্যাশ, নট দেওয়া থাকবে, নেইদারে ড্যাশ, তখন তুমি বুঝেই ফেলবা যে কোনটা এইটা আছে ওইটা হয়েই যাবে এমনিতেই। ওকে, এটাও বেশি কঠিন না। এরপরে দেখি আর কি রুল আছে আমাদের। বোথ এন্ড, যদি দুইজনে মিলে একটা কাজ করা হয়, দুইজনে মিলে একটা কাজ করা হয়, ঠিক আছে, মিলিতভাবে একটা কাজ করা হচ্ছে, উভয় পক্ষ মিলে, উভয় পক্ষ দুটি বস্তু দুইটা দুইজন একই সাথে মিলে কাজ করে, সেক্ষেত্রে আমরা বোথ এন্ড লিখবো। বোথ মাই ফ্রেন্ড এন্ড কাজিন সাম, এখানে একটা বিষয় দেখছো যে বোথ মাই ফ্রেন্ড এন্ড কাজিন ক্যাম অন দ্য অকেশন অফ মাই বার্থডে পার্টি। ঠিক আছে, এখানে দেখো আমাদের একই কাহিনী ঘটবে, বোথ দেওয়া থাকবে এন্ড এ ড্যাশ, এন্ড দেওয়া থাকবে বোথ এ ড্যাশ, এবং তুমি হচ্ছে যদি অড মিনিং করতে পারো তখন তুমি এমনিতে বুঝে ফেলবা যে এই সেন্টেন্সে আসলে কি হতে যাচ্ছে। ওকে,
আচ্ছা, রুলস গুলো ভালোভাবে লিখে নিও এবং সিরিয়ালি লিখে নিও। এখানে কিন্তু সিরিয়াল দেওয়া নাই, সিরিয়ালটা একটু লিখে নিও। এটা আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন আগেরটাই ঢুকিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে আমাদের আর সমস্যা নাই। আর এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটাও কিন্তু আমাদের আগেই শেষ। এটা আমাদের আর কথা হলো আলোচনার কোনো ব্যাপার না, এটা আমাদের আগে করা শেষ। এরপরে দেখি আর কি আছে আমাদের জন্য পরের স্লাইড। এই যে সাধারণত ঘটতেছে, কোনো একটা বিষয় সাধারণত ঘটতেছে, রেগুলারলি ঘটতেছে, সেই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস। সর্বদা, সাধারণ, প্রায়, মাঝে মধ্যে। যে ঘটনা সর্বদা বা প্রায় মাঝে মধ্যে ঘটে থাকে, সেই সমস্ত ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়শই সত্য, সেই ঘটনা বা ব্যক্তি বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এ ধরনের লিঙ্কারগুলো ইউজ করা হয়। I do not like him, but he comes here frequently. তারপরে nothing can be cure him, he takes drugs frequently. এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, যেগুলো আমাদেরকে সচরাচর ঘটে থাকে, এমন ঘটনার সময় আমরা এই কাজগুলো করব, এই ওয়ার্ডগুলো ইউজ করব। তবে আমাদের ইউজুয়ালি, জেনারেলি, অলওয়েজ, অ্যাজ ইউজুয়াল, এই ধরনের ইজি ওয়ার্ডগুলো ইউজ করলে বেশি ভালো হবে। আচ্ছা, এরপর দেখি কি আছে আফটার, বিফোর। এটা কিন্তু আমি টেন্সের প্রথমেই বলে দিয়েছিলাম, এগুলো বেশি কিছু বোঝানোর নাই, যে পরে ঘটতেছে যে কিছু, যে পরে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হবে, তার আগে আফটার বসবে। এবং যে পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর ব্যবহার করা হয়। এগুলো কিন্তু খুবই ইজি একটা বিষয়, এগুলো নিয়ে এত বেশি এত ছোটবেলার জিনিস, তো এগুলোর সময় তোমায় বুঝো, তাই আমি আর কিছু বললাম না, লিখে নিবা অবশ্যই। এবার দেখো, পর্যন্ত অর্থে টিল এবং যে না পর্যন্ত না অর্থে আনটিল ব্যবহৃত হয়। এই পর্যন্ত মানে খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, তুমি আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি মাঠ ত্যাগ করব না। এই ধরনের যে কথাগুলো আমরা বলি, এত পর্যন্ত না পর্যন্ত, এই পর্যন্ত না পর্যন্তর জন্য আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করব, টিল এবং আনটিল। পর্যন্ত বোঝানোর জন্য টিল, পর্যন্ত না বোঝানোর জন্য আনটিল ব্যবহার করব। যেমন দেখো, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ব্যাক করতেছি, আমি ফিরে আসতেছি, ততক্ষণ তুমি এখানে কি অপেক্ষা করো। ওকে, এই কথাগুলো কিন্তু আমরা সচরাচর বলে থাকি, তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাক করি। এই ধরনের উদাহরণগুলো তুমি একটুখানি খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে এখানে দেখো রুল এখানে 35 আন্দাজে দেওয়া, এগুলো বাদ দাও, তোমার সিরিয়ালে যেটা আছে সেটা তুমি ইউজ করবা। স্টিল, টিল নাও, ইভেন নাও, এটা একই জিনিস, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, এই দুটো সেম কথাই আসে। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে ফেজটা আছে সেটা দেখো, once, once upon a time, many days ago, long long ago, in ancient time, in the past, একদা। এই দেখো, অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছিল, কোনো ঘটনা অতীতে শুরু হয়েছিল, সেই ঘটনাটার আগে অবশ্যই এই যে once, once upon a time, এগুলো ইউজ করবা, বাকিগুলো ইউজ করার দরকার নেই, এই দুইটা ইউজ করলে বেশি বেটার হয়, once অথবা once upon a time। অতীতের ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার প্রথমে অবশ্যই এটা কিন্তু বাক্যের স্টার্টে বসবে, অবশ্যই বাক্যের স্টার্টে বসবে। ঠিক আছে, আমরা এগুলো ইউজ করব। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিন্তু সবগুলো রুল শেষ। এই রুলগুলো যদি আমি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, ভালোভাবে বুঝতে পারো, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে কিন্তু তোমাদের কানেক্টরের কোনো প্রবলেম আর থাকবে না, ফুল মার্ক তোমরা কানেক্টরে পেয়ে যাবা। এর জন্য তোমাদের এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই যে প্র্যাকটিস দুইটা তোমরা, পাঁচটা প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাবা। এগুলো তোমাদের বোঝার জন্য যে তোমাদের হচ্ছে কিনা তোমরা নিজেরাই মিলিয়ে নিবা, এই তিনটা নিজেরাই করে অবশ্যই এটা ঢেকে রেখে করবা। আগে থেকে দেখলে কিন্তু তুমি বুঝতেছে কিনা বুঝবা না। এবং এই পরেরটাই দেখো, আমাদের অ্যান্সার গুলো ব্লক করা আছে, যাতে তোমরা পরবর্তীতে এই দুটা করে আমাকে দেখাবা, আমি দেখে বুঝবো যে তোমাদের প্রোগ্রেস কতটুকু হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু একটা ক্লাসে শর্টকাটলি আমরা একটা ছোট টপিক ছিল আমাদের যে কানেক্টর, এই কানেক্টরটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আর কথা নয়, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। এবং আবারও বলতেছি, এই যে ওয়ার্ডগুলোর অর্থ অবশ্যই জানতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে তোমার রুলগুলো ভালো মনে থাকবে এবং তোমার কানেক্টরে কেউ আটকাতে পারবে না। এবং এই যে কানেক্টরটা, এটা কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিং বা সব জায়গায় ইউজ করতে পারবা, তো সব জায়গায় এই জিনিসগুলো লাগবে, তাই খুবই সিনসিয়ারলি, অ্যাটেন্টিভলি ক্লাসটা কইরো এবং সুন্দরভাবে আয়ত্ত করে তবেই প্র্যাকটিসে নেমে যেও। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং সেটা খুব দ্রুতই আসতেছে, কারণ আমাদের টেস্ট পরীক্ষার আগে সিলেবাস সবকিছু কমপ্লিট করতে হবে।
সময় হাতে বেশি নাই। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।